ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আজকে কি ক্লাস নেওয়া হবে। তো ডাব্লিউবি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কিন্তু সিলেবাসে আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে হচ্ছে ভারতের সংবিধান। তো ভারতের সংবিধান থেকে কিন্তু তোমাদের যে কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলো কিন্তু আজকে নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য ইন্ডিয়ান পলিটিক্যাল সায়েন্স থেকে। এবং এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা যদি ভালো করে পড়ো, তো এখানে 30টি কোশ্চেন নিয়ে আসা হয়েছে আজকে। তো আজকে কিন্তু 30টি কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে এবং ক্লাসটি খুবই একদম ভালো হতে চলেছে। তো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করো এবং অবশ্যই তোমরা পারলে খাতায় ওয়ান লাইনার আকারে কিন্তু নোট বানিয়েও নিতে পারো। এবং এখানে এক্সট্রা ইনফরমেশন আছে, যেগুলো এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে সেগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসে। সেগুলো কিন্তু তোমরা অবহেলা করবে না বা সেগুলো ছেড়ে দিবে না, ঠিক আছে? সেগুলো যেগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা এক্সট্রা ইনফরমেশন বা এক্সট্রা যে তথ্য দেওয়া থাকে সেগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো অবশ্যই তাহলে ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ অবধি দেখতে থাকো। অবশ্যই আমি আশা করছি তোমাদের ক্লাসটি খুব ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলো শুরু করি আজকের ক্লাসটি। দেখো, প্রথম কোশ্চেন কি বলছে, ভারতের গণপরিষদ বা কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি কত সালে গঠিত হয়েছিল? তো এটা কত সালে গঠিত হয়েছিল? 1945, 1946, 1947 না 1948 সালে? তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে 1946 সালে ভারতের যে গণপরিষদ কিন্তু গঠিত হয়েছিল। এবং এটা ক্যাবিনেট মিশন, তাহলে ঠিক আছে। অতিরিক্ত তথ্যটা কি আছে? ক্যাবিনেট মিশনের পরিকল্পনার ভিত্তিতে এটি গঠিত হয়। প্রথম বৈঠক বসে 9 ডিসেম্বর 1946 সালে। তো তাহলে ক্যাবিনেট মিশন কবে বসেছিল? তো ক্যাবিনেট বসেছিল কিন্তু 9 ডিসেম্বর 1946 সালে, এটা কিন্তু মনে রাখবে। এবং এই যে ভারতীয় গণপরিষদ গঠিত হয়েছিল সেটা কোন মিশনের পরিকল্পনা? ক্যাবিনেট মিশনের পরিকল্পনার ভিত্তিতে। তো এটা রাইট অ্যান্সার হবে বি, 1946 সালে। 2 নাম্বার কোশ্চেন কি বলছে যে ভারতের সংবিধানের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তাহলে ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে হবে? জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি আর আম্বেদকর না সর্দার ভাই প্যাটেল বা সর্দার প্যাটেল? তো এই যে জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরু কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী। কে ছিলেন? প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, তাই না? এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম কি রাষ্ট্রপতি। তাহলে এটা রাইট অ্যান্সার হবে সি, ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে। তো এখানে কি বলা হয়েছে যে যে ড্রাফটিং যে কমিটি যে গঠিত হয়েছিল সেখানে কতজন মেম্বার ছিল বা সদস্য ছিল? তাহলে কতজন হবে? 7 জন কিন্তু সদস্য ছিলেন। এবং আম্বেদকরকে বা ডক্টর বি আর আম্বেদকরকে কি বলা হয়? ভারতের সংবিধানের জনক বলা হয়, ঠিক আছে। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। নেক্সট 3 নম্বর কোশ্চেন কি বলছে যে গণপরিষদের স্থায়ী সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? ঠিক আছে, এখানে কি বলেছে? স্থায়ী সভাপতি। যদি বলতো অস্থায়ী সভাপতি, যদি বলতো অস্থায়ী সভাপতি, তাহলে কি হতো? সচিদানন্দ সিনহা হতো, ঠিক আছে। এটি অস্থায়ী সভাপতি, মাত্র 3 দিনের জন্য কিন্তু সভাপতি হয়েছিল গণপরিষদের। এবং এটা রাইট অ্যান্সার হবে বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং এখানে এখানে অতিরিক্ত তথ্য দেওয়া আছে, দেখে নাও। সচিদানন্দ সিনহা ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি, তৎকালীন প্রবীণতম সদস্য হিসেবে। ওকে। 1946 সালে এই যে গণপরিষদের গঠিত হয়েছিল, এটা কিন্তু 1946 সালে 9th ডিসেম্বর, ঠিক আছে। 9th ডিসেম্বর সচ্চিদানন্দ সিনহা কিন্তু আম, গণপরিষদের সভাপতিত্ব হয়েছিল। এবং 1946 সালে 11ই ডিসেম্বর কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু গণপরিষদের স্থায়ী সভাপতি হয়েছিল, ঠিক আছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও। ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল? তাহলে ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? আর একটা হয়েছিল, আর একটা কোশ্চেন কি হবে? কার্যকর হয়েছিল। ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল?
তো এখানে হয়তো এক্সট্রা ইনফরমেশন আছে, দিয়ে দিচ্ছি। দেখো 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, এবং 26শে যে জানুয়ারি আছে এটা কি হয়েছিল, এটা হচ্ছে কার্যকর হয়েছিল। দেখো, এবং এই যে 26শে নভেম্বর প্রতি বছর 26শে নভেম্বর তারিখটিকে বর্তমানে কি বলা হয়, সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে হিসেবে পালন করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে সংবিধান দিবস কবে পালন করা হয়, সংবিধান দিবস কবে, তো এটা হবে 26শে নভেম্বর। ওকে। ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয়? তো ভারতের সংবিধান একটু আগে আমরা আলোচনা করলাম। তো এটা রাইট অ্যান্সার কি হবে তোমরা জানো, তো এটা রাইট অ্যান্সার হবে 26শে জানুয়ারি 1950 সালে। ঠিক আছে। এবং 1930 সালে 26শে জানুয়ারি কি পায়, পূর্ণ স্বরাজের দিবস পালিত হয়। পূর্ণ স্বরাজ, ঠিক আছে। যদি বলে পূর্ণ স্বরাজ কবে পালিত হয়, পূর্ণ স্বরাজ দিবস পালিত হয় 26শে জানুয়ারি হয়েছিল, তাই এই দিনটিকে সংবিধান কার্যকর জন্য বেছে নেওয়া হয়েছিল। ঠিক আছে। তাহলে 26শে জানুয়ারি দিনটিকে কেন আহ কার্যকর করা হয়েছিল? এদিকে তো 26শে জানুয়ারি 26শে নভেম্বর গ্রহণ করা হয়েছিল, তবুও কিন্তু সেই দিনটি কার্যকর করা হয়নি। কারণ 1930 সালে 26শে যে জানুয়ারি আছে সেটা পূর্ণ স্বরাজ দিবস পালিত করেছিল। সেজন্য সেই তারিখটিকেই, 26শে জানুয়ারি তারিখটিকে কিন্তু পরে এই সংবিধানটাকে কার্যকর করা হয়েছিল। 6 তারিখ 6 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিম্বেল কোন দেশের সংবিধান থেকে গৃহীত? তাহলে এই যে প্রস্তাবনা, ভারতের সংবিধানের যে প্রস্তাবনা, সেটা কোন দেশের সংবিধান থেকে গৃহীত বা অনুপ্রাণিত, সেটা হবে আমেরিকা বা ইউএসএ। তাহলে প্রস্তাবনার ভাষা যে আমেরিকা থেকে, এবং এক্সট্রা তথ্য দেওয়া আছে প্রস্তাবনার ভাষা অস্ট্রিয়া থেকে নেওয়া হলেও মূল ধারণাটি কিন্তু আমেরিকা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। তো রাইট অ্যান্সার কি হবে, আমেরিকা ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন কি বলছে, যে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার শব্দ দুটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ কততম, তাহলে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এটাকে গ্রহণ করা হয়েছিল। এবং এটাকে কি বলা হয়, মিনি কনস্টিটিউশনও বলা হয়। কি বলা হয়, 1976 সালে 42তম সংবিধান সংশোধনীকে বলা হয় মিনি কনস্টিটিউশন। ওকে। এই যে দেখো, এখানে কি বলছে, 42তম সংশোধনী কি বলা হয়, মিনি কনস্টিটিউশন বলা হয়। এর মাধ্যমে ইন্টিগ্রিটি শব্দটিও যুক্ত হয়। এখানে দুটো আছে, সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বা সেকুলার এবং ইন্টিগ্রিটি। ঠিক আছে, এটা কিন্তু মুখস্থ রাখবে, তিনটা কিন্তু অ্যাড করা হয়েছিল। 8 নম্বর কি কোশ্চেন কি বলছে, বর্তমান ভারতের সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? তাহলে বর্তমানে কিন্তু ভারতের মৌলিক অধিকারের সংখ্যা কিন্তু কয়টি আছে, 6টি। এবং যখন সংবিধান রচিত হয়েছিল তখন কিন্তু 60টি ছিল। কয়টি টোটাল ছিল, 60টি। বর্তমানে সম্পত্তির যে অধিকার আছে সেটাকে বাদ দেওয়া হয়েছে। তো বর্তমান তাহলে সংবিধানে কত হচ্ছে, বর্তমানে সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা হলো 6টি। এখানে দেখে নাও, শুরুতে 60টি ছিল, এবং 1978 সালে 44তম সংবিধান সংশোধনী। তাহলে কত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে। এটা কিন্তু বারবার পরীক্ষায় এসেছে, তো অবশ্যই তোমরা এটা মনে রাখবে। কত সালে, 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 9 নম্বর কোশ্চেন কি বলছে, শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার বা রাইট টু এডুকেশন কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে? তো এটা কি হবে, এটা হবে রাইট অ্যান্সার এ, 86তম সংবিধান 2002 সালে কিন্তু এটা করা হয়েছিল। এবং এখানে অতিরিক্ত তথ্য তোমরা জেনে নাও, যে এটি 21 মানে 21 এ ধারায় বা আর্টিকেলে যুক্ত করা হয়েছে। ঠিক আছে। যা 6 থেকে 14 বছর বয়সে শিশুদের জন্য অবৈতনিক শিক্ষা বাধ্যতামূলক। মানে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের ফ্রিতে কিন্তু বই দেওয়া হবে। এখন বর্তমানে ড্রেসও দিচ্ছে, তাই না? তো অবশ্যই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে 6 থেকে 14 বছর বয়সে কিন্তু 21 নাম্বার আর্টিকেলে, ঠিক আছে, 21 আর্টিকেলে ধারায়
এবং কত সালে ৮৬তম সংবিধান সংশোধনের মাধ্যমে ২০০২ সালে, কত সালে? ২০০২ সালে এটা যুক্ত করা হয়েছিল। শিক্ষার অধিকারকে, রাইট টু এডুকেশন। ওকে? ১০ নম্বর কোশ্চেন কি বলছে? সংবিধানের কোন ধারাকে বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছেন? সংবিধানের হৃদয়, ঠিক আছে? হার্ট অ্যান্ড সোল, ঠিক আছে? সংবিধানের হার্ট অ্যান্ড সোল কাকে বলা হয়েছে? ১৪ নম্বর ধারা, ১৯ নম্বর ধারা, ২১ নম্বর ধারা না ৩২ নম্বর ধারা? তো এটা রাইট অ্যান্সার হবে ৩২ নম্বর ধারাকে কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধান হৃদয় এবং আত্মা বলেছেন। এবং এটা রাইট, এখানে এক্সট্রা কি আছে দেখে নাও, যে সংবিধানের প্রতিবিধানের অধিকার, এখানে ঠিক আছে? এটি হলো কি একটা সংবিধানের প্রতিবিধানের অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস। ওকে? ১১ নম্বর কোশ্চেন, নির্দেশাত্মক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি কোন দেশের অনুকরণে গৃহীত? নির্দেশাত্মক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোন দেশের অনুকরণে গৃহীত? আয়ারল্যান্ড, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা না জার্মানি? তো এটা রাইট অ্যান্সার হবে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে নির্দেশাত্মক নীতি, ঠিক আছে? এবং এখানে একটা তথ্য দেখে নাও, এটি সংবিধানের চতুর্থ খণ্ডে মানে পার্ট 4 এ, পার্ট 4 এ কিন্তু বলা হচ্ছে ৩৬ থেকে ৫১ নম্বর ধারায় বর্ণিত হয়েছে। তো এটা কি নির্দেশাত্মক নীতিকে ডিপিএসপি, তোমরা মনে রাখবে ডিপিএসপি কিন্তু এটাকে বলা হয়, ঠিক আছে? এবং ডিপিএসপি কিন্তু কত নাম্বার পার্টে আছে? পার্ট কিন্তু তোমরা মনে রাখবে পার্ট 4 এ, পার্ট কিন্তু 4 এ আছে এবং আর্টিকেল নাম্বার আছে তোমাদের, আর্টিকেল মনে রাখবে 36 থেকে 51, ঠিক আছে? ওকে? এরপর চলে আসলো মৌলিক কর্তব্য। তো মৌলিক কর্তব্য কি? মৌলিক কর্তব্য হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, ইংরেজিতে ভারতীয় সংবিধানে কোন অংশে আছে? আমরা যে দেখলাম ডিপিএসপি, সেই ডিপিএসপির পরে কিন্তু মৌলিক কর্তব্য এবং পার্ট 4 তো পার্ট 4 এ কি আছে? এর আগে পার্ট 4 এ আমরা কি পড়লাম? ডিপিএসপি, এবং পার্ট 4 এ তে হবে রাইট অ্যান্সার মৌলিক কর্তব্য, ঠিক আছে? তো এটা হবে পার্ট 4 এ। এবং এখানে অতিরিক্ত তথ্য দেখো ৫১ এ, ঠিক আছে? এটা 51 এ ধারায় আর্টিকেলে কিন্তু বর্তমানে ১১টি মৌলিক কর্তব্য রয়েছে এবং এটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটি তো ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এটি রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। তাহলে যদি কোশ্চেন আসে যে ভারতের মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তাহলে কি হবে? রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে? রাশিয়ার সংবিধান থেকে। নেক্সট কোশ্চেন ১৩ নাম্বার, ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন? রাষ্ট্রপতি, এখানে বিভিন্ন রাষ্ট্রপতি থাকতে পারে, এখানে প্রধানমন্ত্রী থাকতে পারে, এখানে উপরাষ্ট্রপতি থাকতে পারে, ঠিক আছে? এখানে মুখ্যমন্ত্রীও থাকতে পারে, এগুলো কিছু থাকতে পারে। তো এখানে ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য কিন্তু ন্যূনতম ৩৫ বছর হওয়া প্রয়োজন, ঠিক আছে? এবং উপরাষ্ট্রপতি এবং রাজ্যপাল, এই যে উপরাষ্ট্রপতি বললাম, উপরাষ্ট্রপতি, তারপর রাজ্যপাল পদের ন্যূনতম, রাজ্যপাল যে হয় বা ন্যূনতম বয়স ৩৫। তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে আছেন? তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? এবং উপরাষ্ট্রপতি কে, উপরাষ্ট্রপতি তো বর্তমানে কে আছেন সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? ১৪ নম্বর কোশ্চেন, লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? ২১ বছর, ২৫ বছর, ৩০ বছর না ৩৫ বছর? তো এখানে লোকসভা হতে গেলে ২৫ বছর লাগবে। লোকসভা এবং বিধানসভা দুটোতেই কিন্তু ২৫ বছর লাগে। এবং যদি বলি বিধানসভা, বিধানসভার সদস্য, বিধানসভার সদস্য হতে গেলেও কিন্তু ২৫ বছর লাগে, ঠিক আছে? রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম ৩০ বছর। এখানে যদি বলি রাজ্যসভা তাহলে হবে ৩০ বছর। আর যদি বলি বিধানসভা বা লোকসভা তাহলে হবে কিন্তু ২৫ বছর। ভারতের প্রধানমন্ত্রী, প্রথম নাগরিক বা ফার্স্ট সিটিজেন কাকে বলা হয়? প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি না লোকসভার স্পিকারকে? তো এটা হবে রাষ্ট্রপতিকে কিন্তু বলা হয়। এবং অতিরিক্ত তথ্য কি? তিনি ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, সুপ্রিম কমান্ডার অফ আর্মড ফোর্সেস, ঠিক আছে? এখানে কোশ্চেন আছে যে ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে?
তাহলে ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আছেন রাষ্ট্রপতি। 16 নম্বর কোশ্চেন কি বলছে যে লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে? লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে? 545, 550, 650 না 550? তো এটা হবে 550 বর্তমান কার্যকর, ঠিক আছে? এবং 104তম সংশোধনীর মাধ্যমে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনীত করা প্রথা বিলুপ্ত করা হয়েছে। এটা কিন্তু নতুন রিসেন্ট কিন্তু করা হয়েছে। কততম সংশোধনীর মাধ্যমে? 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2 জনকে যে অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনীত করা হয়েছিল সেটা কিন্তু বর্তমানে আর নেই। সেটা কি করা হয়েছে? বিলুপ্ত করা হয়েছে। 17 নম্বর কোশ্চেন কি বলছে? রাজ্যসভার সদস্যগণ কত বছরের জন্য নির্বাচিত হন? এই যে রাজ্যসভার সদস্যগণ সেটা কত বছর? 4 বছর, 5 বছর, 6 বছর না 2 বছর? তো রাজ্যসভার সদস্যগণ 6 বছর মোটামুটি লাগে। 6 বছরের জন্য মোটামুটি কি 6 বছরের জন্যই তারা কিন্তু নির্বাচিত হন এবং অতিরিক্ত তথ্য কি বলছে? রাজ্যসভার একটি স্থায়ী কক্ষ, রাজ্যসভার একটি স্থায়ী কক্ষ এটি কখনো ভেঙে যায় না। প্রতি 2 বছর অন্তর 1/3 অংশের সদস্য কি করেন? অবসর নেন। প্রতি কত বছর অন্তর? 2 বছর অন্তর এবং কত অংশ? 1/3 অংশ। অর্থ বিল বা মানি বিল কেবলমাত্র কোথায় পেশ করা হয়? তাহলে এটার অ্যান্সার কি হবে? অর্থ বিল কেবলমাত্র কথায় পেশ করে লোকসভায়, রাজ্যসভায়, সুপ্রিম কোর্টে না বিধান পরিষদে? তো এটার রাইট অ্যান্সার হবে লোকসভায়, ঠিক আছে? এবং কোনো বিল অর্থ বিল কিনা তা নির্ধারণ করেন লোকসভার কি স্পিকার। কোনো বিল অর্থ বিল কিনা তা নির্ধারণ করেন লোকসভার স্পিকার এবং 10 নম্বর ধারা এটা এটা একটু তথ্যটা মনে হয়, কারণ কোনো বিল অর্থ বিল কিনা নির্ধারণ করেন, আচ্ছা স্পিকার ঠিকই আছে। চূড়ান্ত সিদ্ধান্ত, হ্যাঁ এটাই হবে লোকসভার স্পিকার। এবং কার পারমিশন বা কার পারমিশন ছাড়া কিন্তু অর্থ বিলটাকে উত্থাপন করা হয় না, লোকসভা উত্থাপন করা যায় না। এটা কি হবে? রাষ্ট্রপতির পারমিশন ছাড়া, ঠিক আছে? রাষ্ট্রপতির পারমিশন ছাড়া কিন্তু কোনো বিল লোকসভায় উত্থাপন করা যায় না, তার কিন্তু পারমিশন লাগে অবশ্যই। 19 নম্বর কোশ্চেন কি বলছে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রথম কোন রাজ্যে শুরু হয়? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোথায়? পশ্চিমবঙ্গে, রাজস্থানে, অন্ধ্রপ্রদেশ না গুজরাটে? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো করানো হচ্ছে আপকামিং তোমাদের যে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, জিকে কোশ্চেন। শুধু কি ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য কি এগুলো প্রযোজ্য হবে? মোটেও নয়। এগুলো যে কোনো এক্সামে যেখানে জেনারেল নলেজ আছে বা জিকে আছে বা জেনারেল স্টাডিজ আছে, সমস্ত কম্পিটিটিভ এক্সামে কিন্তু এগুলো কাজে লাগবে, ঠিক আছে? এখানে তোমার ডাব্লিউবিপি, পুলিশ, এসআই সমস্ত কিছুতে কিন্তু এই ক্লাসটা কিন্তু উপযোগী, ঠিক আছে? তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে শুরু হয়? এটা রাজস্থান রাজ্য হবে এবং নাগর জেলা হবে, ঠিক আছে? তো কত সালে? 1959 সালে, ঠিক আছে? 1959 সালে রাজস্থানের নাগর জেলায় এটি প্রথম শুরু হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজস্থানের কোন জেলাতে? এই নাগর জেলাতে কিন্তু মনে রাখবে, নাগর জেলাতে কিন্তু এটা হয়েছিল। নেক্সট কোশ্চেন কি আছে? ভোট দেওয়ার যে অধিকার বা ভোটিং এজ 21 থেকে কমিয়ে 18 করা হয় কততম সংবিধান সংশোধনীতে? 42তম, 44তম, 61তম না 73তম? তো ভোটদানের যে অধিকার সেটা 21 থেকে কমিয়ে কত করা হয়েছে? 18 বছর করা হয়েছে। আমরা যখন 18 বছর হলে কিন্তু আমরা ভোট দিই, ঠিক আছে? তো এটা কততম সংবিধান এটা হবে কত? 61তম, হ্যাঁ, 1989 সালে 1989 সালে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার বয়স 21 থেকে 18 করা হয়েছে এবং এটি 326 নম্বর ধারায় সংশোধন ঘটানো করা হয়েছিল। তাহলে 326 নম্বর ধারায় সংশোধন গড়িয়ে করা হয়েছিল। তাহলে কত নম্বর সংবিধান সংশোধনী? 326 নম্বর, ঠিক আছে? 326 নম্বর। 21 নম্বর কোশ্চেন, অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি কোন ধারায় বলা হয়েছে? এটা হবে 14, 15, 16, 17। কত নম্বর ধারা? তবে তো তোমরা নিজেরা চেষ্টা করবে যে তোমরা অ্যান্সার গুলো ঠিক করতে পারছো না, তারপর আমার অ্যান্সারের সাথে তোমরা কিন্তু মিলিয়ে নেবে। তো এটা রাইট অ্যান্সার হবে 17 নম্বর ধারায়, ঠিক আছে? এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার যা সাম্যের অধিকারের অন্তর্ভুক্ত।
নেক্সট 22 নম্বর কোশ্চেন কি বলছে যে সংবিধানে যে সংশোধন বা অ্যামেন্ডমেন্ট পদ্ধতি কোন দেশের অনুকরণে গৃহীত? এই যে সংবিধান সংশোধিত হচ্ছে এটা কোন দেশের অনুকরণে? ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা না জাপান? তো এটা হবে দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা থেকে নেওয়া আছে, ঠিক আছে? সাউথ সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে এবং অতিরিক্ত তথ্য সংবিধানের 368 নম্বর ধারায় সংশোধন পদ্ধতি বর্ণিত হয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা। কি আছে যে সংবিধান যে সংশোধনী সেটা কত নম্বর ধারায় সংশোধন হয়েছে? 368, ঠিক আছে? 368 নম্বর ধারায় সংশোধন পদ্ধতি বর্ণিত আছে। 368 নম্বর ধারায় সংশোধিত যে পদ্ধতি সেটা বর্ণিত আছে। ঠিক আছে? এটা কিন্তু মুখস্থ রাখবে। তাহলে 23 নম্বর কোশ্চেন কি বলছে ভারতের যে জরুরি ব্যবস্থা কত প্রকারের? ভারতের যে জরুরি অবস্থা বা ইমার্জেন্সি কত প্রকার হয়েছে? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার না 5 প্রকার? তো এটা হবে 3 প্রকার। ভারতের জরুরি অবস্থা 3 প্রকার, সেটা কি কি? দেখে নাও। জাতীয় জরুরি অবস্থা আর্টিকেল নাম্বার, এটা তো ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে রাখবো। এটা কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করবে। তো ভারতের জরুরি অবস্থা কত প্রকার? এটা হলো 3 প্রকার। এবার কি কি দেখে নাও। জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর আর্টিকেল। কত নম্বর আর্টিকেল? 352 নম্বর। এবার রাজ্য জরুরি অবস্থা, এই যে আছে রাজ্য জরুরি অবস্থা, এটা কত নম্বর আর্টিকেল? এটা কিন্তু 356 নম্বর আর্টিকেল। তারপর দেখে নাও আর্থিক জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা কি? 360। দেখো প্রত্যেকটাতে কি আছে? 4, 352 পর 356, 4 করে কিন্তু গ্যাপ আছে, এইভাবে কিন্তু মনে রাখতে পারো। তার প্রথমে যদি তোমরা মনে রাখো জাতীয় জরুরি অবস্থা 352, রাজ্য জরুরি অবস্থা 356 এবং আর্থিক জরুরি অবস্থা 360। তাহলে আর্থিক জরুরি অবস্থা কিন্তু একবারও ঘোষণা হয়নি। জাতীয় জরুরি অবস্থা 3 বার ঘোষণা করা হয়েছিল। একবার হচ্ছে তোমাদের ভারত চীন যুদ্ধ, সেটা হয়েছিল কত সালে? সেটা বলতে পারবে তোমরা? কত সালে হয়েছিল? সেটা হয়েছিল 1962। এটা হয়েছিল ভারত চীন যুদ্ধ। 1965 ভারত এবং পাক যুদ্ধ, ভারত ও পাক মানে পাকিস্তান। তারপর 1972 মনে হয়, আই থিঙ্ক 1972 হবে, মানে আভ্যন্তরীণ গোলযোগের জন্য, আভ্যন্তরীণ যে সরকারের গন্ডগোলের জন্য কিন্তু আভ্যন্তরীণ দেশের বিভিন্ন সমস্যার জন্য বা আভ্যন্তরীণ সরকারের যে ত্রুটির জন্য কিন্তু একটা জরুরি অবস্থা জারি করা হয়েছিল। ঠিক আছে? এটা কিন্তু তোমরা মনে রাখবে। এবং রাজ্য জরুরি অবস্থা তোমরা দেখছো যে রিসেন্ট কোথায় হয়েছিল। ঠিক আছে? 24 নাম্বার দেখো, আজ পর্যন্ত ভারতে কতবার আর্থিক জরুরি অবস্থা বা আর্টিকেল 360 জারি হয়েছে? আর্থিক জরুরি অবস্থা একবার, দুবার, তিনবার। আমি কি বললাম? একটু আগে বললাম যে একবারও জারি হয়নি। তো রাইট অ্যান্সার হবে একবারও নয়। ঠিক আছে? ভারতের অর্থনৈতিক মন্দা সত্ত্বেও এখনো কিন্তু একটি প্রয়োজন পড়েনি। 25 নাম্বার দেখে নাও। ভারতের বর্তমান সংবিধানে কতটি তফসিল আছে বা শিডিউল আছে? তাহলে বর্তমান তফসিল বা শিডিউল সংখ্যা কয়টি? 12টি এবং মূল সংবিধানে ছিল 8টি এবং বিভিন্ন সংশোধনীর মাধ্যমে 4টি যুক্ত করা হয়েছে। মূল সংবিধানে কয়টি আর্টিকেল ছিল বলতো? মূল যে সংবিধান, কয়টি আর্টিকেল ছিল? মূল সংবিধানে কিন্তু 395টি কি আর্টিকেল ছিল, 8টি কি ছিল? শিডিউল ছিল। ঠিক আছে? 8টি শিডিউল, সংক্ষেপে লিখছি, ঠিক আছে? 8টি শিডিউল এবং উম একটা বর্তমানে এখন তো বর্তমানে কয়টি হয়েছে? 12টি হয়েছে আর এটা হচ্ছে 450 প্লাস, মানে এখন মানে আর্টিকেল সংখ্যা বেড়ে গেছে এবং 8টি জায়গায় চলে আসছে কয়টি? 12টি। ঠিক আছে? 26 নম্বর কোশ্চেন কি বলছে? দলত্যাগ বিরোধী আইন অ্যান্টি ডিফেকশন ল কোন তফসিলে যুক্ত? 8টি, 9টি, 10টি না 11তম তফসিল? দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল, এটা হলো কত হবে বলো তো? আই থিঙ্ক এটা 10তম। ঠিক আছে? 10তম হবে, 10তম তপশিলে। ঠিক আছে? রাইট অ্যান্সার 10তম তপশিলে হবে।
দেখো, দল ত্যাগ বিরোধী আইন অ্যান্টি ডিফেকশন ল কিন্তু 10তম তফসিলে হবে। এটা রাইট অ্যান্সার, মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল এবং এটি 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছিল। 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা হয়েছিল। ভারতের সুপ্রিম কোর্টের বিচার পতিদের অবসর বয়স কত বছর? 60 বছর, 62 বছর, 65 বছর না 70 বছর? তো এটা রাইট অ্যান্সার হবে 65 বছর, এবং যদি বলে হাইকোর্ট তাহলে হবে 62 বছর। দেখে নাও, হাইকোর্টে বিচারপতিদের অবসরের বয়স কত বছর? 62 বছর। ঠিক আছে, খুব এগুলো মনে রাখবে। 28 নম্বর কোশ্চেন কি বলছে যে পঞ্চায়েতি রাজ সংবিধান কোন তফসিলে বর্ণিত? 10ম, 11তম, 12তম না 9তম? তো পঞ্চায়েতি রাজ সংবিধান কোন তফসিলে বলতো না? এটা হবে 11তম সংবিধান 11তম তফসিলে, এবং 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটি যুক্ত হয় এবং 29টি বিষয় যুক্ত রয়েছে। 29 নম্বর কোশ্চেন কি বলছে যে কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয়? ইমপিচমেন্ট মানে হচ্ছে তাকে এমন একটা ইমপিচমেন্ট পদ্ধতি যেটাকে রাষ্ট্রপতিকে কি হয়, সরানো যায়। ঠিক আছে, তো এটা কত হবে? এটা কিন্তু 61 নম্বর ধারা হবে, সি। এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগে সংসদের যে কোনো কক্ষে এই প্রস্তাব আনা যায়। 30 নম্বর বা লাস্ট কোশ্চেন কি আছে? ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন কত নম্বর ধারা আছে? ইলেকশন কমিশন কত নম্বর ধারায় আছে? এটা হবে 324 নম্বর আর্টিকেলে ধারা আছে, এবং 280 নম্বর ধারাতে আছে অর্থ কমিশন। ঠিক আছে, এবং 315 নম্বর ধারা আছে ইউপিএসসি। তাহলে ইউপিএসসি কত নম্বর ধারায় আছে? 315তে। এবং 280তে আছে অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন। এটা মনে রাখবে, 280 নম্বর ধারায়। এবং ইউপিএসসি যেটা হচ্ছে ভারতের সব থেকে বড় পরীক্ষা ইউপিএসসি, সেটা 315 নম্বর ধারায় কিন্তু আছে। এবং ভারতের নির্বাচন কমিশন আছে 324 নম্বর আর্টিকেলে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা অন্তত লাস্টে যে এই কোশ্চেনটা আছে এবং এক্সট্রা যে ইনফরমেশনটা দেওয়া আছে, ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট। ওকে আছে, ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো যেগুলো বলা হলো, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা ভালোভাবে এই ক্লাসটি যদি দেখে নাও, আরেকবার তোমরা রিভিশনও দেখতে পারো, অবশ্যই তোমাদের রিভিশন করতে পারবে। তো অবশ্যই তোমাদের কিন্তু ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটিকে লাইক না করতে হলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করো, কারণ লাইক করলেই তবেই আমি ভিডিও বানাতে তোমাদের জন্য, আমি আরো ভালো ভালো কন্টেন্ট, আরো ভালো কোশ্চেন নিয়ে আসবো তোমাদের জন্য। অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে আপনাদের সাথে। তো এই বলে আজকের ভিডিওটি শেষ করছি, পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।